সব স্টুডেন্টসদেরকে আমার ইউটিউব চ্যানেলে আমি ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেমিস্টার 4-এর কোর কোর্স 9-এর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্বন্ধে অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে, তো এটা আমাদের লেকচার নাম্বার 2। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে ফরম্যাটটা আমি লাস্ট টিউটোরিয়ালে বোর্ডে লিখে দেখিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পাবো যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের প্রথমে আমি একটা অবজেক্টিভ ফাংশন দেখিয়েছিলাম। অবজেক্টিভ ফাংশনটা ছিল অপটিমাইজ, আমরা এদিকে স্ক্রিনেও দেখতে পাবো, অপটিমাইজ জেড ইকুয়ালস টু সামেশন জে রানস ফ্রম 1 to n সিজে এক্সজে, যেখানে আমরা দেখেছিলাম যে সিজে গুলোকে বলা হচ্ছে কস্ট প্যারামিটার বা প্রাইস প্যারামিটার্স, এবং এক্সজে হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, এবং জেড কে বলা হয় অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ওখানে অবজেক্টিভ ফাংশন ইন্ডিকেট করা আছে। তারপরে আমরা চলে আসছি সাবজেক্ট টু সামেশন জে রানস ফ্রম 1 to n এ আই জে এক্স জে, যেখানে আমরা লেস অর ইকুয়াল, ইকুয়াল অর গ্রেটার অর ইকুয়াল, তিনটের মধ্যে যে কোনো একটা সাইন আমরা ইউজ করব, দিয়ে তারপরে বিআই রাইট হ্যান্ড সাইডে থাকবে বিআই, এটাকে আমরা বলছি সেট অফ কনস্ট্রেন্টস। এখন এখানে একটু লক্ষ্য করার বিষয়, এ আই জে এগুলোকে আমরা বলেছিলাম অ্যাক্টিভিটি প্যারামিটার্স, এবং এক্স জে ছিল ডিসিশন ভেরিয়েবলস যেগুলো এই সেট অফ কনস্ট্রেন্টসকে স্যাটিসফাই করে, আর বিআই গুলোকে আমরা বলেছিলাম রিকোয়ারমেন্ট প্যারামিটার্স। এবং এক্স জে গ্রেটার অর ইকুয়াল টু দেন 0 ওয়্যার জে রানস ফ্রম 1 to n, এটাকে আমরা বলেছিলাম নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। এখন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যখন আমরা সলভ করব, সেটা অনেক সময়ই দেখা যায় সেটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখে থাকি। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমরা এখানে দেখতে পাবো ম্যাট্রিক্স ফর্মের জন্য আমরা অপটিমাইজ জেড ইকুয়ালস টু সি এক্স, এটা আমরা প্রথমে লিখছি অবজেক্টিভ ফাংশনের পার্টটাতে। তারপরে কনস্ট্রেন্টের পার্টটাকে লিখছি সাবজেক্ট টু এ এক্স লেস অর ইকুয়াল, ইকুয়াল অর গ্রেটার অর ইকুয়াল বি, অ্যান্ড এক্স গ্রেটার অর ইকুয়াল টু দেন 0, যেখানে ওই জিরোটা হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এখন সি ইকুয়ালস টু, আমরা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছি c1 c2 ডট 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 cn, সেটা আসলে কিচ্ছু না, ওটা একটা রো ভেক্টর। একটাই রো যে ম্যাট্রিক্সের অকার করবে তাকে আমরা রো ম্যাট্রিক্স বলে থাকি, তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি ওটা একটা এন কম্পোনেন্ট রো ভেক্টর বা রো ম্যাট্রিক্সও বলতে পারি, যেটাকে আমরা নাম দিচ্ছি কস্ট ভেক্টর বা প্রাইস ভেক্টর। তারপরে আমরা চলে আসছি এক্স, যেটা লিখছি এক্স ইকুয়ালস টু একটা এন কম্পোনেন্ট কলাম ভেক্টর। লেখার টেকনিকটা আমরা দেখব, ফার্স্ট ব্র্যাকেটে আমরা রো ম্যাট্রিক্স এবং থার্ড ব্র্যাকেটে আমরা কলাম ম্যাট্রিক্সকে লিখছি, এটা একটা জাস্ট একটা লেখার একটা নোটেশন। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু কলাম ম্যাট্রিক্স যেটা আমরা লিখেছি, সেটা আমরা দেখতে পাবো যে থার্ড ব্র্যাকেট x1 x2 ডট 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 xn, এন কম্পোনেন্ট কলাম ভেক্টর ওটাকে বলা হচ্ছে। ওটা দেখেই আমরা বুঝতে পারছি যে ওর মধ্যে ডিসিশন ভেরিয়েবলসগুলো ইনক্লুডেড আছে। আর স্মল বি সেটাও একটা কলাম ভেক্টর, কিন্তু এটা এম কম্পোনেন্ট কলাম ভেক্টর, যেটাকে আমরা বলছি রিকোয়ারমেন্ট ভেক্টর। তাহলে এইভাবে ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি। এবং ক্যাপিটাল এ যেটা আমরা লিখি সেটা হচ্ছে ম্যাট্রিক্স এআই জে এম বাই এন, যেখানে এআই যেগুলো হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো হচ্ছে প্রত্যেকটাই অ্যাক্টিভিটি প্যারামিটার্স। আমরা দেখতে পাচ্ছি যে সলিউশনস, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আমরা যখন সলিউশনস বের করবো, সলিউশনস কত টাইপের হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। সলিউশনসগুলো আমি 4টে ক্যাটাগরিতে ডিভাইড করেছি। একটা হচ্ছে ফিজিবল, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে বেসিক ফিজিবল, আর লাস্ট আমি লিখেছি অপটিমাল। এখানে আমি বেসিক ফিজিবল সলিউশনকে দুটো পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে ডিজেনারেট এবং আরেকটা হচ্ছে নন ডিজেনারেট। এই বিষয়টা নিয়ে অনেকের মনে ডাউট থাকে, এটা আমি একটু খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে ফিজিবল সলিউশন কাকে বলা হবে। এখন দেখো, একটা যখন আমরা অবজেক্টিভ ফাংশন, সেট অফ কনস্ট্রেন্টস এবং নন নেগেটিভিটি রেস্ট্রিকশন লিখছি, তখন একটা সলিউশন বলতে আমরা একটা সেট অফ ভেক্টরসকে বুঝবো, অর্থাৎ উইদিন প্যারেন্থেসিস x1 x2 ডট 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 xn, এই টাইপের কোনো একটা ভেক্টর, অর্থাৎ এক্স ভেক্টরকে যদি আমরা ডিনোট করি, তাহলে সেই ভেক্টরটাই হবে তার সলিউশন। তাহলে ওই সলিউশনকে আমি কখন ফিজিবল বলবো? ফিজিবল বলা হবে তখনই যখন নন নেগেটিভিটি রেস্ট্রিকশন এবং কনস্ট্রেন্ট এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলিউশনটা স্যাটিসফাই করবে। সেটাই দেখো তোমাদের এখানে লেখা আছে, এ সলিউশন হুইচ স্যাটিসফাইজ দ্য সেট অফ কনস্ট্রেন্টস অ্যান্ড দ্য নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস ইজ কল্ড এ ফিজিবল সলিউশন। ঠিক আছে, যেটা আমি বললাম। এখন তারপরে চলে আসছি আমরা অপটিমাল সলিউশন কাকে বলবো।
অপটিমাল সলিউশন হচ্ছে একটা ফিজিবল সলিউশন যখন অবজেক্টিভ ফাংশনকে অপটিমাইজ করে, মানে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করে, তখন সেই ধরনের সলিউশনগুলোকে আমরা বলবো অপটিমাল সলিউশন। ঠিক আছে, আমরা ওখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখেছি। এখন এটা একটু বোঝার ব্যাপার যে কনস্ট্যান্টসগুলোকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর্মে অর্থাৎ ইকুয়ালিটিতে আমরা কনভার্ট করে নিতে পারবো। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। এখন লেট আস কনসিডার এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। আমি দেখতে পাচ্ছি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে লেখা হয়। a11x1 plus a12x2 plus dot 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 plus a1nxn equals to b1। সিমিলারলি পরের লাইনগুলো লেখা আছে a21x1 plus a22x2 plus dot 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 plus a2nxn equals to b2। একদম লাস্টে গিয়ে পরে, মাঝের কিছু লাইন আমরা স্কিপ করেছি, লাস্টে গিয়ে পরে am1x1 plus am2x2 plus dot 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 plus amnxn equals to bm। ঠিক আছে, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে ax ইকুয়ালস টু স্মল b ফর্মে আমরা লিখতে পারবো। এখন একটু এইগুলো বোঝার জন্য লিনিয়ার অ্যালজেব্রার কয়েকটা কনসেপ্ট আমাদের খুব দরকার। যেমন হচ্ছে একটা ম্যাট্রিক্সের আমরা কিভাবে র্যাঙ্ক বের করতে পারি। তো র্যাঙ্ক বের করার বিভিন্ন টেকনিক আমরা দেখেছি, রো ইকেলন ফর্মে রিডিউস করে বা নর্মাল ফর্মে রিডিউস করে আমরা র্যাঙ্ক বের করেছি। তো এখন আমি ওখানে একটা ম্যাট্রিক্স লিখেছি, এটার সম্বন্ধে আমরা অনেকেই জানি, ক্যাপিটাল এ সাফিক্স বি। এটা আর কিছুই না, যে ক্যাপিটাল এ দ্যাট ইজ যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমরা লিখি তার লাস্ট কলামে যদি আমরা b1 b2 ডট 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 bm অর্থাৎ যদি আমরা রিকোয়ারমেন্টগুলোকে পুট করে দিই তাহলে ম্যাট্রিক্সের অর্থাৎ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম অর্ডারটা একটা বেড়ে যায় এবং সেটাকে আমরা বলি অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে এম লিনিয়ার ইকুয়েশনস ইন এন আননোনস। থার্ড পেজে আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু স্মল এন যদি হয়, অর্থাৎ যদি নাম্বার অফ আননোনসের সঙ্গে সমান হয়ে যায় র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, দেন দ্য সিস্টেম উইল হ্যাভ ইউনিক সলিউশন। আবার যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স যদি লেস দেন এন হয় তাহলে আমরা জানি যে ইনফাইনাইটলি মেনি সলিউশনস অকার করে। এখন কনসিস্টেন্ট কখন বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে? যদি তার একটা মিনিমাম একটা সলিউশন এক্সিস্ট করে, আর যদি একটাও সলিউশন এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্সির ক্রাইটেরিয়া আমরা আগেও পড়েছি লিনিয়ার অ্যালজেব্রাতে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। আর ইনকনসিস্টেন্সি হচ্ছে র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের সাথে যদি ইকুয়াল না হয়, এবং আমরা জানি র্যাঙ্ক অফ এটা সবসময়ই র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের থেকে আইদার ছোট হয় অথবা ইকুয়াল হয়। তো এখানে আমি লেস দ্যানটা যদি আমি রিটেন করি, ইকুয়ালিটিটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে সেক্ষেত্রে ইনকনসিস্টেন্সি হোল্ড করবে। এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে বেসিক সলিউশন কাকে বলা হয়। দেখো, একটা ম্যাট্রিক্স যখন আমি নিচ্ছি, আমরা এখানে দেখতে পাবো এই জায়গাতে, স্লাইডে দেখে নাও, একটা যখন আমরা ক্যাপিটাল এ বলে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যদি র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয় তাহলে নিশ্চয়ই তার সলিউশন এক্সিস্ট করবে, এবং সেই সলিউশনটা এক্সিস্ট করলে আমরা যদি সেই ভ্যালুটা যদি স্মল এম হয়ে যায়, অর্থাৎ নাম্বার অফ ইকুয়েশনসের সঙ্গে যদি সেটা সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওই ম্যাট্রিক্স থেকে যদি আমি একটা এম ক্রস এম একটা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স আমরা চয়েস করি, তাহলে আমরা ওই এম বাই এম নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স বাদ দিয়ে যে অ্যাক্টিভিটি প্যারামিটার্সের যে এন্ট্রিগুলো পড়ে আছে সেই অ্যাক্টিভিটি প্যারামিটার্সের করেসপন্ডিং যে ভেরিয়েবলগুলো সেগুলোকে যদি জিরো সেট করে দিই, তাহলে যে ধরনের সলিউশনগুলো আসবে তাকে বলা হবে বেসিক সলিউশন। ঠিক আছে, আমি ওখানটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ওখানে বলেই দেওয়া আছে যে যদি আমরা ইফ উই চুজ এম ক্রস এম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ফ্রম ক্যাপিটাল এ, দ্যাট ইজ একটা সাব ম্যাট্রিক্স আমরা চয়েস করছি স্কোয়ার ফর্মের, and if all the n minus m variables not associated with the matrix, that is ওই সাব ম্যাট্রিক্সের সঙ্গে যে সমস্ত ভেরিয়েবলগুলো অ্যাটাচড নয় তাদেরকে যদি আমরা জিরো সেট করে দিই, বি সেট ইকুয়াল টু জিরো, then the solution to the resulting system of equations is a basic solution. ওখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ক্যাপিটাল এ যদি আমরা একটা এম ক্রস এন ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্সের আমি ওখানে দেখো সার্কেল করে দেখিয়ে দিয়েছি a11 a12 a21 a22, ধরে নিলাম এই পার্টটা ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে
তার করেসপন্ডিং ভেরিয়েবলগুলো ছাড়া যে ভেরিয়েবলগুলো পড়ে আছে সেগুলো কি কি হবে তাহলে x3 x4 ডট 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 xn, এগুলো যদি 0 সেট করি তাহলে নিচে দেখো আমি একটা ভেক্টর ফর্মে সলিউশন লিখছি x1 x2 ডট 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 করে একদম আপ টু 0 অবধি ইজ এ বেসিক সলিউশন, যেখানে আমি দেখতে পাচ্ছি x1 x2টা দুটো ভেরিয়েবল এবং বাকি ভেরিয়েবলগুলো কিন্তু 0 হবেই। ঠিক আছে, তাহলে এই ধরনের সলিউশনগুলোকে আমরা বেসিক সলিউশন বলতে পারি। নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমরা যখনই একটা বেসিক সলিউশন লিখছি, দেখো তোমরা ফোর্থ পেজটাতে চলে এসো। ফোর্থ পেজে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেসিক সলিউশন যখন আমরা লিখছি বলছে বেসিক সলিউশন হ্যাজ অ্যাট মোস্ট এম নন জিরো বেসিক ভেরিয়েবলস, অর্থাৎ ওই যে আমি x1 আর x2 দেখিয়েছিলাম সেই x1 আর x2 ম্যাক্সিমাম ওই দুটোই কিন্তু নন জিরো হতে পারে, এর থেকে বেশি নন জিরো তুমি ডিসিশন ভেরিয়েবলস ওখানে তুমি পাবে না। ঠিক আছে, ইন ax লেস অর ইকুয়াল অর গ্রেটার অর ইকুয়াল টু b, যদি আমরা এটা চয়েস করি উই রাইট a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস an xn, যেখানে a1 a2 ডট 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 an এগুলো হচ্ছে এক একটা করে কলাম ভেক্টর। মানে কলাম ভেক্টরগুলো কীরকম নিচ্ছি, a1 মানে হচ্ছে ধরো a11 নিলাম, তারপরে নিচ্ছি a তোমার হচ্ছে 21, তারপরে নিচ্ছি a31, এই ধরনের যে ফার্স্ট কলামটা আসবে, ফার্স্ট কলামটা হচ্ছে স্মল a1 একটা কলাম ভেক্টর। তাহলে এইভাবেও আমরা কনস্ট্যান্টগুলোকে লিখতে পারি। সেক্ষেত্রে বলছে যে যদি আমরা দেখি যে x1 x2 ডট 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 xm হচ্ছে বেসিক ভেরিয়েবলস, দেন অবভিয়াসলি x1 x2 ডট 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 xm এর করেসপন্ডিং যে ভেক্টরগুলো আমরা কনস্ট্যান্টে পাচ্ছি অর্থাৎ a1 a2 ডট 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 am, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কাকে বলা হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো লিনিয়ার অ্যালজেব্রাতে, একটু দেখে নিও বই থেকে। ঠিক আছে, এ ফিজিবল সলিউশন হুইচ ইজ বেসিক ইজ কল্ড বেসিক ফিজিবল সলিউশন, অর্থাৎ কোনো ফিজিবল সলিউশন যদি আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে পাই এবং সেটা যদি এই বেসিক সলিউশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে দেয় তাকে আমরা বলবো বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, এবারে তোমরা ওই ফরম্যাটটা একটু দেখলেই মনে করতে পারবে, ওখানে আমরা বেসিক ফিজিবল সলিউশনের দুটো ক্যাটাগরি দেখিয়েছিলাম, একটা হচ্ছে ডিজেনারেট, একটা হচ্ছে নন ডিজেনারেট। আমি একটু আগেই তোমাদের বললাম যে কোনো একটা বেসিক যখন সলিউশন লিখছি তখন বেসিক ভেরিয়েবলগুলোই একমাত্র নন জিরো হতে পারে, আর নন বেসিক ভেরিয়েবলস যারা তারা কিন্তু সবসময়ই জিরো হয়ে আছে। তাহলে যে বেসিক ভেরিয়েবলসগুলোর কথা বলছি তাদের মধ্যে যদি কেউ আবার জিরো হয়ে যায় তখন তাকে আমরা কি বলতে পারবো, আমরা ডিজেনারেট বলতে পারবো। আবার যদি আমরা দেখি যে কেউই জিরো হচ্ছে না, ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে নন ডিজেনারেট। দেখো তোমাদের ডেফিনিশনটা ওখানে তাই বলা আছে ইন বেসিক ফিজিবল সলিউশন ইফ অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল বিকামস জিরো, ঠিক আছে, দেন দ্যাট বিএফএস ইজ ডিজেনারেট। অর্থাৎ ডিজেনারেট বিএফএস যদি আমাকে ফর্ম করতে হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে বেসিক ভেরিয়েবল কিন্তু জিরো হবেই, নন বেসিক তো সবসময় জিরো হয়ে আছে। তাহলে এটাও তোমাকে একটু মনে রাখতে হবে সব বেসিক ভেরিয়েবল জিরো সেটা আমি কিন্তু বলছি না, মিনিমাম যদি একটা বেসিক ভেরিয়েবল জিরো হয়ে যায় সেক্ষেত্রেই সলিউশনটাকে আমরা বলতে পারবো ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আর যদি এটা না হয়, ধরা যাক বেসিক ভেরিয়েবলগুলো কোনোটাই জিরো হলো না, নন বেসিকগুলো তো আগের থেকেই জিরো হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ধরনের সলিউশনগুলোকে বলতে পারবো নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন।